আসসালামু আলাইকুম। মেডিকেল ভর্তি প্রস্তুতি স্পেশাল ইংরেজি গ্রামার কোর্সে আজকের ক্লাসে আমরা নাউনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক ডিটারমিনার্স বিফোর কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন নিয়ে আলোচনা করব। এটা যেমন একটা গুরুত্বপূর্ণ টপিক, তেমনি অত্যন্ত সহজ একটা টপিক। ডিটারমিনার্স বিফোর কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে শিক্ষার্থীরা বেশিরভাগ সময় এখানে থাকা যে রুলস গুলো আছে, যে কখন লিটল ব্যবহৃত হয়, কখন ফিউ ব্যবহৃত হয়, এদের যে রুলস গুলো আছে সেগুলো ছুটস্থ মুখস্থ করে ফেলে। তারপরেও কিন্তু এই টপিকটা থেকে আনসার করতে পারেন। তবুও আমি বলছি এটা হচ্ছে নাউনের মধ্যে সব থেকে সহজ একটা টপিক এবং গুরুত্বপূর্ণ একটা টপিক। সহজ বলার কারণটা কি জানো? কারণটা হচ্ছে এই যে তুমি এতদিন যাবত শুধু মুখস্থই করে গেছো যে রুলস গুলা, সেই রুলস গুলো মুখস্থ করার কোনো দরকার নেই। জাস্ট তুমি যদি একটু ব্রেন খাটাও এবং আগে যে ক্লাসগুলো করা হয়েছে নাউনের যে প্রকারভেদ, নাউন পাঁচ প্রকার, সেই পাঁচ প্রকার অ্যাকচুয়ালি কি হবে, কোনটা কোন নাউন, সেটা যদি তুমি বুঝতে পারো, সেটা যদি তুমি অ্যানালাইসিস করতে পারো, এবং কাউন্টেবল নাউন কাকে বলে, আনকাউন্টেবল নাউন কাকে বলে, এগুলো যদি তুমি চিনতে পারো, তাহলে এই ডিটারমিনার্স বিফোর কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল নাউন এই টপিকটা তোমার জন্য পানির মতো সহজ হয়ে যাবে। এতদিন তো এই টপিকটা কানার মতো শুধু মুখস্থই করে গেল, কিন্তু দরকার কি যদি তুমি সেটা মুখস্থ ছাড়াই বুদ্ধি খাটিয়ে উত্তর করতে পারো। আজকে ক্লাসে আমি এটাই দেখাবো যে তুমি কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে ডিটারমিনার্স গুলো মুখস্থ ছাড়াই কিভাবে ব্যবহার করতে পারো। কিন্তু এটা পারার জন্য তোমাকে অবশ্যই নাউনের যে আগের পাঁচটি ক্লাস, কাউন্টেবল, আনকাউন্টেবল এবং নাউনের যে প্রকারভেদ গুলো ছিল, সেই প্রকারভেদের উপর যে ক্লাসগুলো নেওয়া হয়েছে, যে লেকচার গুলো ছিল, সেগুলো অবশ্যই দেখে আসতে হবে, না হলে কিন্তু এই টপিকটা তুমি বুদ্ধি খাটিয়ে মুখস্থ ছাড়া উত্তর করতে পারবে না। তাহলে অবশ্যই তুমি এই ক্লাসটা করার পর বাকি যে পাঁচটা লেকচার ছিল সেই লেকচার গুলো করে নেবে। যদি সেই লেকচার গুলো না করো তাহলে কিন্তু এই টপিকটা তোমার আয়ত্তে থাকবে না। আর এই লেকচার গুলোর মাধ্যমে নাউনের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলা হয়েছে। তুমি যদি এই লেকচার গুলি সিরিয়ালি দেখো তাহলে নাউনের কোনো কিছুই বাদ থাকবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। নাউন থেকে তোমার মেডিকেল পরীক্ষা বলো, ভার্সিটি পরীক্ষা বলো, এইচএসসি, যেখানেই প্রশ্ন আসুক না কেন, তুমি সেখান থেকে 100-তে 100 আনসার করতে পারবা, মানে 100% সঠিক উত্তর করতে পারবা নিঃসন্দেহে। বিশ্বাস না হলে পুরো ক্লাসটি করো, তাহলে বুঝতে পারবে যে আমি কেন বলতেছি কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে যে ডিটারমিনার্স গুলো ব্যবহার করা হয় সেগুলো যে তুমি মুখস্থ ছাড়াই মনে রাখতে পারবে। প্রথমে আমরা ডিটারমিনার সম্পর্কে জেনে নিই। ডিটারমিনার সম্পর্কে পূর্বের লেকচার 5-এও বলা হয়েছে যে ডিটারমিনার অ্যাকচুয়ালি কি। তারপর আমি এখানে একটু রিপিট করে দিচ্ছি। ডিটারমিনার হচ্ছে সে সকল ওয়ার্ড যারা কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনের অর্থকে নির্দিষ্ট বা সীমিত করে, তাই হচ্ছে ডিটারমিনার। নাউনের যে অর্থটা, যে নাউনটা ব্যবহার করা হচ্ছে, সেই নাউনের পূর্বে ব্যবহৃত হয় ডিটারমিনার গুলা, এবং সেই ডিটারমিনার গুলো ব্যবহৃত হয়ে সেই নাউনটাকে নির্দিষ্ট বা সীমিত করে। যেরকম ওয়াটার বলতে আমরা পানি চিনি। এখন এই পানিটা কোন পানি? এটা খাবার পানি, ড্রিঙ্কিং ওয়াটার হতে পারে, পলিউটেড ওয়াটার দূষিত পানি হতে পারে, ওয়াটার অফ রিভার নদীর পানি হতে পারে, ওয়াটার অফ পন্ড হতে পারে, ওয়াটার অফ সি হতে পারে, তাই না? সমুদ্রের পানি, নদীর পানি, দূষিত পানি, খালের পানি, খাবার পানি, যে কোনো প্রকারের পানি হতে পারে এই ওয়াটার দ্বারা। এটা দ্বারা সমগ্র পানি বোঝাচ্ছে না। এই আনকাউন্টেবল নাউনটাকে নির্দিষ্ট করার জন্য এর পূর্বে ডিটারমিনার ব্যবহৃত হয়। সেটা কিভাবে? যেরকম এই ওয়াটারটা এখন হচ্ছে এটা সমুদ্রের পানি, যে কোনো সমুদ্রে হতে পারে, সেটা আটলান্টিক হতে পারে, যে সেটা প্রশান্ত হতে পারে, সেটা মৃত সাগরও হতে পারে, আবার এই পানিটা আমার বাসার পাশে যে পুকুর আছে সেটারও হতে পারে। তো এটা তো নির্দিষ্ট করা না, এটা একটা আনকাউন্টেবল নাউন। এটাকে যখন নির্দিষ্ট করা হবে, নির্দিষ্ট করে যখন বলা হবে যে এটা আমার বাসার পাশে যে পুকুরটা, সেই পুকুরেরই পানি, বা বঙ্গোপসাগরেরই পানি, বা কোনো একটা নদীর পানি, তখন তার পূর্বে একটা ডিটারমিনার ব্যবহার করতে হয়। যেরকম আমরা পূর্বের ক্লাসে একটা উদাহরণ ইউজ করছিলাম, যেটা ছিল দ্য ওয়াটার অফ তুরাগ। তো তুরাগ নদীর পানিকে এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে যে এই ওয়াটারটা, এই পানিটা কার? এই তুরাগ নদীরই পানি, অন্য কোনো জায়গার পানি না, সেটা সমুদ্রের পানি না, সেটা আমাদের বাসার পাশে যে পুকুর আছে সেই পুকুরের পানি না, তোমার বাসার পাশে যে যদি কোনো খাল থেকে থাকে সেই খালের পানি না। সেটা কিসের পানি? সেটা কিন্তু তুরাগ নদীরই পানি। তো এই যে এই ওয়াটারটাকে, এই আনকাউন্টেবল নাউনটাকে সীমিত করা হয়ে গেছে না? কারণ এই ওয়াটারটা আগে পুরো বিশ্বের মধ্যে যত পানি আছে সব পানিকে বোঝাচ্ছে, সেটা খাবার পানি, দূষিত পানি, সবকিছুকে বোঝাচ্ছিল। কিন্তু এখন কোথায় কার বোঝাচ্ছে? তুরাগ নদীর পানিকে বোঝাচ্ছে। এখন তুরাগ নদীটা কোন দেশের? বাংলাদেশেরই। একটা জায়গায় একটা সময় সীমিত করে ফেলা হয়েছে, যখন বলা যায় ওয়াটার অফ তুরাগ নদী, তখন কিন্তু তুমি নির্দিষ্ট করে বলতে পারতেছো যে এটা হচ্ছে বাংলাদেশের একটা নদী, যেটা হচ্ছে তুরাগ, আর সেই তুরাগ নদীর পানিকেই এখানে বলা হচ্ছে। পানিটা এখানে ওয়াটার আনকাউন্টেবল নাউন, বাট এটাকে কি করা হয়েছে? নির্দিষ্ট বা সীমিত করা হয়েছে। এটাই হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনারের দুটি কাজ, একটা হচ্ছে নাউনকে মডিফাই করবে, আর একটা হচ্ছে নাউনকে রেফার করবে। এখন রেফার করাটা কি আর মডিফাই করাটা কি? মডিফাই করাটা হচ্ছে সেই যে নাউনটা, সেই নাউনটাকে কিছুটা পরিবর্তন করবে, সেই নাউনটাকে কিছুটা পরিবর্তন করবে। যেরকম এই ওয়াটারটাকে এখানে কিন্তু দা দ্বারা, এই ডিটারমিনার দ্বারা এই ওয়াটারটাকে মডিফাই করা হয়েছে, সেটাকে কিন্তু
পরিবর্তন করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। বা তুমি এটা রেফারও বলতে পারো। রেফার মানে হচ্ছে নির্দেশ করা, মানে সেটাকে, সেই নাউনটাকে নির্দেশ করতেছে, যে এটা দ্বারা এই নাউনটাকে নির্দেশ করতেছে। এখানে কিন্তু এটাকে মডিফাই করা হয়েছে। মডিফাই বলতে কিছুটা পরিবর্তন করা হয়েছে। আগে সমগ্র বিশ্বের যে পানিটা ছিল সেই পানিকে বলা হচ্ছিল, এখন সেটাকে পরিবর্তন করে শুধুমাত্র তুরাগ নদীর পানিকে বলা হচ্ছে। তো ডিটারমিনারের দুটা কাজ কি? একটা হচ্ছে মডিফাই করা, যে নাউনের পূর্বে বসতেছে সেই নাউনটাকে কিছুটা পরিবর্তন করবে বা কিছুটা অর্থের পরিবর্তন করছে, মডিফাই করছে, বা সেই নাউনটাকেই নির্দেশ করছে অথবা সেই নাউনটাকেই রেফার করছে। এটাই হচ্ছে এই ডিটারমিনারের দুইটা কাজ। তো ডিটারমিনার কখন বসে? ডিটারমিনার নাউনকে নির্দিষ্ট বা সীমিত করার জন্য ব্যবহৃত হয়, এবং সেটা সেই নাউনটাকেই নির্দেশ করে অথবা সেই নাউনটাকে মডিফাই করে তার অর্থের কিছুটা পরিবর্তন ঘটায়। ক্লিয়ার? তো চলো এখন দেখা যাক ডিটারমিনার গুলো কিভাবে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের শুরুতে ব্যবহৃত হয়। এখানে দেখো, আমি কিন্তু সম্পূর্ণ রুলস লিখি নাই। রুল নাম্বার 1 লিখে জাস্ট একটা কিওয়ার্ড লিখছি, যেটা হচ্ছে আর্টিকেল। তারপর এখানে তিনটা উদাহরণ দিয়ে দিয়েছি। এই তিনটা উদাহরণ হচ্ছে এই রুল নাম্বার 1-এরই আওতাভুক্ত। তো আমি প্রথমেই বলছি যে আমি তোমাকে কোনো কিছু মুখস্থ করাবো না, এখানে তোমাকে রুলস মুখস্থ করাবো না, কিছুই মুখস্থ করাবো না। তোমার মাথার মধ্যে যদি বুদ্ধি থাকে, তাহলে এইখানে যা আছে তুমি সেটা রুলস মুখস্থ করা ছাড়াই তুমি বলতে পারবা, যদি আগের ক্লাসগুলো ভালোভাবে করে আসো। আর এখন যদি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, তাহলে এইখানে যে তিনটা কোশ্চেন আছে সেই তিনটা কোশ্চেন তুমি রোল ছাড়াই মনে রাখতে পারবে। আর্টিকেল বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? আর্টিকেল বলতে আমরা এ, এন, দি বুঝি, তাই না? পূর্বের ক্লাসে কি বলা হয়েছিল? নন কাউন্ট মানে হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয় না। কার পূর্বে ব্যবহৃত হয়? কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয়। কিন্তু যখন নন কাউন্ট বা আনকাউন্টেবল নাউনকে নির্দিষ্ট করা হবে, তখন তার পূর্বে দা ব্যবহৃত হয়। সেক্ষেত্রে কিন্তু সেটা আনকাউন্টেবল নাউনই থাকে, বাট সেটাকে নির্দিষ্ট করা হয়। যেরকম আমরা আগের স্লাইডে তুরাগ নদীর পানিকে অর্থাৎ ওয়াটার একটা আনকাউন্টেবল নাউন ছিল, যেটাকে আমরা নির্দিষ্ট করার জন্য দা ব্যবহার করছি। আশা করি ক্লিয়ার। আনকাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা এন এরা ব্যবহৃত হয় না, কিন্তু দা ব্যবহৃত হয়। কখন? যখন আনকাউন্টেবল নাউনটাকে নির্দিষ্ট করা হয় বা সীমিত করা হয়। আর কাউন্টেবল নাউনের পূর্বে এ এন দি সবগুলাই বসে, অর্থাৎ কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয়। পূর্বের ক্লাসে আরো একটা কথা বলা হয়েছিল যে আনকাউন্টেবল নাউনের কখনো প্লুরাল ফর্ম হয় না। কি হয় না? আনকাউন্টেবল নাউনের কখনো প্লুরাল ফর্ম হয় না। আর প্লুরাল ফর্ম বলতে কি বোঝায়? যাদের শেষে অ্যাজ অথবা ইএস যুক্ত হয়, তাই না? আনকাউন্টেবল নাউন যেগুলা, সেগুলা কখনোই প্লুরাল হয় না। আর তাদের পূর্বে এ এন বসে না, কিন্তু দি বসতে পারে। এখন এই দুইটা কথা যদি তুমি বুঝতে পারো, তাহলে এই তিনটা কোশ্চেন আমি যদি নাও বুঝাই তোমাকে, তাও তুমি সলভ করতে পারবে। বেশি কোনো লাগবে না, 2 সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলতে পারবে। দেখা যাক কিভাবে। প্রথম কোশ্চেনে বলা আছে দা ড্যাশ অফ অফিস উইল বি সোল্ড। অপশনে কি আছে? ফার্নিচার আছে, ফার্নিচার আছে, পিচ অফ ফার্নিচার আছে, পিচেস অফ ফার্নিচার আছে। এখানে একটা এস ছিল অপশনে। ওকে। তো এখান থেকে তুমি প্রথমে বুঝতে পারতেছো যে এখানে যেহেতু দা আছে, তার মানে এখানে এই যে দাটা, এই দা তো এখানে ব্যবহার, দুইবার তো দা ব্যবহৃত হবে না, তাই না? তো এই অপশনটা বাদ। তো পিচ অফ ফার্নিচার, পিচ অফ ফার্নিচার, এগুলা কখন ব্যবহৃত হয়? যখন সেই আনকাউন্টেবল নাউনটাকে কাউন্টেবল করা হয়, তখন সেটা পিচ ব্যবহৃত হয়। কিন্তু পিচের পূর্বে, আমরা পূর্বের ক্লাসে কি দেখছি? পিচের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয়, এ অথবা এন ব্যবহৃত হয়, অথবা সংখ্যা ব্যবহৃত হয়, নাম্বার, 2, 3, 4। যেরকম 2 পিচেস অফ ব্রেড, 3 পিচেস অফ ব্রেড, আমরা এগুলো করছিলাম। তাহলে যেহেতু এখানে দি আছে, তাহলে দি পিচ অফ ফার্নিচার তো এটা হবে না, সুতরাং এই অপশনটাও বাদ। এখন এখানে এস আছে, ফার্নিচার যেহেতু একটা আনকাউন্টেবল নাউন, তো আনকাউন্টেবল নাউনের শেষে কি এস বা ইএস যুক্ত হয় না, এটাকে প্লুরাল করা যায় না। তো সুতরাং এই অপশনটাও তো বাদ। আলটিমেটলি বাকি থাকছে কি? শুধু ফার্নিচারটা। দ্য ফার্নিচার অফ অফিস উইল বি সোল্ড। তো এটা সঠিক উত্তরটা হচ্ছে ফার্নিচার, অপশন এ। তাহলে এখন পরের গুলো তো এভাবেই বুঝতে পারতেছো যে এখানে দেখো ব্রিক, ব্রিক মানে অর্থ কি? ইট না? ব্রিক হচ্ছে ইট। ইট কি তুমি গুনতে পারবা? ইট কি গুনে তুমি শেষ করতে পারবা? ইট কিন্তু গুনে তুমি শেষ করতে পারবে না, কারণ বাংলাদেশে ইট কলা কতগুলা দেখছো, কি পরিমাণ ইট থাকে। আর সেখানে তারা কি পরিমাণ মাটি পুড়িয়ে ইট তৈরি করে। এসে সারা বিশ্বের মধ্যে এরকম ইট আছে, তুমি সেটাকে গুনে শেষ করতে পারো? শেষ করতে পারো না। তো সেটা একটা ব্রিক, একটা আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের শেষে কি এস বাই এস যুক্ত হয় না, যেহেতু এখানে যুক্ত হয়েছে, তাহলে এই অপশন বাদ। তারপর দেখো এখানে এই গ্লাস, গ্লাসেস এর সাথে এখানে আছে, আবার এখানে ব্রিক্স এর সাথে এস আছে, তো এটাও বাদ। এখানে আয়রন ঠিক আছে, কিন্তু এই যে গ্লাস, গ্লাসও কি একটা আনকাউন্টেবল নাউন, বাট এর সাথে যে ইএস যুক্ত করছে, মানে প্লুরাল করে ফেলছে, সুতরাং এটাও বাদ। তো যেটার মধ্যে প্লুরাল ফর্ম হবে না, সেটাই হচ্ছে কি এটা সঠিক উত্তর। তো প্লুরাল ফর্ম কোথায় নাই? এই যে ব্রিক অ্যান্ড সিমেন্ট। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে? ব্রিক অ্যান্ড সিমেন্ট। দিস বিল্ডিং ইজ মেড অফ ব্রিক অ্যান্ড সিমেন্ট। ক্লিয়ার? এই 3 নম্বর কোশ্চেনটা তো আরো সহজ, কারণ দেখো এখানে সিনারি বলা আছে। আর আমরা জানি যেসব ওয়ার্ডের শেষে RY, TH, CE এগুলো থাকে, সেগুলো হচ্ছে এবস্ট্রাক্ট নাউন। আর শুধুমাত্র কমন নাউন ব্যতীত বাকি সবগুলা কি
আনকাউন্টেবল নাউন, তাই না? ইউআরই, ইউআরইউ কিন্তু আমরা শিখছিলাম যে ইউআরই যেগুলো থাকে সেগুলোও কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক না? তো এখানে যেহেতু এটা আরওয়াই আছে, তার মানে এটা একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের পূর্বে কি কখনো আর্টিকেল এ এন বসে? এ এন বসে না, তাহলে এই অপশনটা কি বাদ। তারপর হচ্ছে যে আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না, আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না। আর প্লুরাল কখন হয়? যখন এস বা ইএস যুক্ত হয়। যেহেতু এর বাকি অপশন গুলোতে এখানে সিনারির সাথে ইএস যুক্ত হয়েছে, তার মানে এটা প্লুরাল করা হয়েছে, তো এটা বাদ। এখানে দা সিনারিস, এখানেও প্লুরাল করা হয়েছে, তো এটাও বাদ। আলটিমেটলি একটা অপশনই বাকি আছে যেটাতে প্লুরাল করা হয় নাই এবং যার পূর্বে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় নাই, সেটা হচ্ছে সিনারি। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে সিনারি। সুতরাং এই সেন্টেন্সটা দাঁড়াচ্ছে, সিনারি ইজ নট দ্য অনলি থিংস দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি। ক্লিয়ার? এর থেকে সহজ কি কোনো কিছু আছে? তুমি জাস্ট আর্টিকেল আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয় না, এক্সেপ্ট দি, যেটা যখন নির্দিষ্ট করা হয় আনকাউন্টেবল নাউনকে তখন সেই দিটা ব্যবহৃত হয়, আর সেটার কখনো প্লুরাল ফর্ম হয় না। তো এভাবে তুমি তিনটা অপশন দেখো, তুমি কিন্তু এমনিতে বাদ দিতে পারতেছো, কারণ একটাতে এস থাকে, একটাতে ইয়েস থাকে। তো তুমি যদি সবসময় খালি রুলসেই পড়ে যাও আর যদি এক্সারসাইজ না করো, তাহলে কি তুমি বুঝতে পারবা? বুঝতে পারবো না। এই যে এখানে এক্সারসাইজ গুলো করলেই কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে এস বাই এস আছে, এখানে এস ছিল, এখানে পিচ আছিল। আগের ক্লাসে আমরা পড়ে আসছি এ পিচ অফ, টু পিচেস অফ, এগুলো পড়ে আসছি, তাই না? এগুলো যদি আমরা এক্সারসাইজ না করতাম তাহলে কিন্তু আমরা এটা বলতে পারতাম না। তো এইভাবে তোমাদের এই এক্সারসাইজ করতে হবে, এবং এই যে এই নিয়মগুলো জাস্ট এতটুকু মাথায় রাখতে হবে, তোমাকে একদম বাংলা ভাষা দিয়ে পুরোটা মুখস্থ করার কোনো দরকার নেই। তো এটা ছিল রুল নাম্বার ওয়ান। আমার মনে হয় না যে এই নিয়ম থেকে যদি পরীক্ষায় কোনো প্রকার প্রশ্ন আসে তাহলে তোমরা সেটা ভুল করবে। আমার বিশ্বাস, এই নিয়ম থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন, তোমরা সেটা 100% নিশ্চিত হয়ে উত্তর করতে পারবে। চলো দেখা যাক পরবর্তী নিয়মে কি আছে। রুল নাম্বার টু তে আছে এ ফিউ এ লিটল। এই জিনিসটাও তোমার মুখস্থ করার কোনো দরকার নাই। এই ফিউ, ফিউ মানে হচ্ছে অল্প, লিটল মানে হচ্ছে অল্প। তো এই দুইটা জিনিস দুইটা ক্ষেত্রে ব্যবহৃত হয়। একটা হচ্ছে কাউন্টেবল এর ক্ষেত্রে, আর একটা নন কাউন্ট অর্থাৎ আনকাউন্টেবল এর ক্ষেত্রে। তো এই ফিউ এবং লিটল এই দুইটা তুমি কিভাবে মনে রাখবা যে কোনটা আনকাউন্টেবল এবং কোনটা কাউন্টেবল এর ক্ষেত্রে ব্যবহৃত হয়? এই ফিউ এর অ্যাপ দিয়ে মনে রাখবা যে ফ্রেন্ড, আর এই লিটল এর এই এল দিয়ে মনে রাখবা লাভ। এই দুইটা জিনিস কেন মনে রাখবা? কারণ আমরা কি জানি, কেবল কমন নাউন ব্যতীত বাকি সবগুলোই হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর ফ্রেন্ড কি একটা কমন নাউন, আর লাভ কি একটা এক্সট্রাক্ট নাউন। যেহেতু এটা কমন নাউন না, তার মানে কি এটাও একটা আনকাউন্টেবল নাউন। আমরা তো বলেই থাকি, আমরা তো কথাই বলে থাকি, যখন কেউ রিলেশন করে বা কোনো মুভি সিনেমা নাটক যেখানেই দেখো না কেন, সেখানে কিন্তু বলে যে আমি তোমাকে এতটা ভালোবাসি, যেটা বলে প্রকাশ করা যাবে না, কারণ সেটা পরিমাপই করা যায় না। তুমি সেটা কিভাবে প্রকাশ করবে? আর যেটা পরিমাপ করা যায় না, যেটা গণনা করা যায় না, সেটাই তো আনকাউন্টেবল নাউন, তাই না? তো এটা দিয়ে তুমি মনে রাখবে লিটল এর এল আছে, তো এল দিয়ে হচ্ছে লাভ, যেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো সুতরাং আনকাউন্টেবল নাউনের পূর্বে এ লিটল ব্যবহৃত হয়। তো এখান থেকে তুমি আরেকটা জিনিস মনে রাখবা, লিটল শব্দটাও কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়। আর ফিউ শব্দটা কিন্তু ফ্রেন্ড, ফিউ থেকে ফ্রেন্ড আসে, আর ফ্রেন্ড হচ্ছে একটা কমন নাউন। তো কমন নাউন হচ্ছে কি কাউন্টেবল নাউন। তো যেহেতু এটা কাউন্টেবল নাউন, তাহলে মানে ফিউটা, এ ফিউ বা ফিউ, এগুলো কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ক্লিয়ার? এখানে আর কিছু বোঝার নেই। যখন পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে, দেখবা যে সেটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নাউন, আর তারপরে ফটাফট উত্তরটা বসিয়ে দিবে। তো দেখা যাক কিভাবে ফটাফট উত্তর বসাবে। এখানে দেখো, দেয়ার ইজ ড্যাশ ওয়াটার ইন দ্য গ্লাস। ওয়াটার, ওয়াটার হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। যেহেতু এটা কমন নাউন না, তার মানে এটা কাউন্টেবল নাউন না, এটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের পূর্বে এখানে অপশনে আছে এ লিটল, এ বিগ অ্যামাউন্ট, মাচ, স্মল। তো এখানে এ বিগ অ্যামাউন্টও আনকাউন্টেবল এর ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু এটা তো এখানে স্বল্প পরিমাণ বোঝাচ্ছে, যে গ্লাসের মধ্যে স্বল্প পরিমাণ, এখানে গ্লাসের মধ্যে তো একদম অনেক বেশি থাকতে পারে না, পানি থাকতে পারে, থাকতে পারে। তো এখানে কি ব্যবহৃত হবে? এ লিটল, দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দা গ্লাস। তো সঠিক উত্তর হচ্ছে কি এ লিটল, কারণ লিটলটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়। এখানে মাছও আনকাউন্টেবল নাউন, তারপর এখানে এ বিগ অ্যামাউন্টও আনকাউন্টেবল নাউন। বাট এরা কিন্তু পানির ক্ষেত্রে ব্যবহার করা, দেয়ার ইজ মাছ ওয়াটার, এটা কিন্তু ব্যবহার করা যায় না, কারণ এটা এটা কিন্তু ম্যাটেরিয়াল নাউনের পূর্বে ব্যবহৃত হয় না। এটা আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হলেও এটা কিন্তু ম্যাটেরিয়াল নাউনের পূর্বে ব্যবহৃত হয় না। ম্যাটেরিয়াল নাউনগুলোর পূর্বে আমরা মেইনলি লিটলই ব্যবহার করে থাকি বা লিটল ব্যবহার করে থাকি। তাছাড়া মাছ অর্থ হচ্ছে প্রচুর বোঝাচ্ছে, তো প্রচুর শব্দটাও কিন্তু এখানে দেয়ার ইজ প্রচুর পানি এরকম কিছু হতে পারে না, যে গ্লাসের মধ্যে প্রচুর পানি। কারণ গ্লাসের মধ্যে তো অল্প একটা ছোট একটা গ্লাস, এটার মধ্যে আবার প্রচুর পানি কিভাবে থাকে? প্রচুর পানি তো আমরা বলি সাগরের মধ্যে প্রচুর পানি থাকে, তাই না? তো এখানে লিটলটা ব্যবহৃত হচ্ছে, দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। আই উড লাইক ড্যাশ সল্ট ইন মাই ভেজিটেবল। সল্ট এটা কি?
লবণ না? তো এটাও কি একটা ম্যাটেরিয়াল নাউন, উপাদান জাতীয় পদার্থ না? সল্ট, সুগার, এগুলো তো উপাদান জাতীয় পদার্থ, আর উপাদান জাতীয় সকল পদার্থ কি ম্যাটেরিয়াল নাউন। এখানে যেহেতু দেখো তিনটা অপশনই কিন্তু এখানে বলা আছে, ফিউ, ফিউ, মেনি। তো এখানে আমরা সহজভাবে বলতে পারছি ফিউ এর অ্যাপ দিয়ে হচ্ছে ফ্রেন্ড, আর ফ্রেন্ড হচ্ছে কমন নাউন। তো এটা ফিউ কমন নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তো অ্যাপিও কমন নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর মেনি, এই মেনিটা হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়, মাছ হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়। তো সেক্ষেত্রে তোমার এখানে অপশন বাকি থাকে কোনটা? এই এ লিটল বাকি থাকে। আর আমার তো এত কিছু জানার দরকারই নাই, কারণ আমি জানি কি লিটল এর এল মানে হচ্ছে লাভ, আর লাভ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর কমন নাউন ব্যতীত যে কোনো নাউন হচ্ছে সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো সুতরাং এখানে আনকাউন্টেবল নাউন হচ্ছে সল্ট। তো সেক্ষেত্রে আনকাউন্টেবল নাউনের পূর্বে এ লিটল ব্যবহৃত হয়, সুতরাং সঠিক উত্তর হচ্ছে এ লিটল। এরপরের প্রশ্নটা দেখো, এখানে লেখা আছে তামারা স্পিক্স ভেরি ড্যাশ রাশিয়ান বাট শি নোজ ড্যাশ ওয়ার্ডস। এইখানে তোমার বুদ্ধি, প্রথম স্লাইডে যেটা বলছি সেই বুদ্ধিটা এখানে তোমাকে খাটাতে হবে। সেটা কি হবে? দেখো, সে রাশিয়ান ভাষা বলতে পারে, ভাষা বলতে পারে, ভাষা কিন্তু কাউন্ট করা যায় না, তো এটা একটা আনকাউন্টেবল নাউন। আর এখানে দেখো শি নোজ ড্যাশ ওয়ার্ডস, শব্দ তুমি এখানে বলতে পারো যে শব্দ তো অনেক অনেক শব্দ, অনেক ভাষার অনেক অনেক শব্দ, সেগুলো তো কাউন্ট করা যায় না। বলতে পারো তাই না? বলা যায়, তুমি এটা ভাবতেই পারো। কিন্তু যদি তোমার মাথার মধ্যে কমন সেন্স থাকে, তাহলে এই যে ওয়ার্ড শব্দটা সেটা থেকে তুমি ভালো করে দেখো, তাহলে এর শেষে একটা এস যুক্ত আছে। আর কাউন্টেবল নাউনের ক্ষেত্রেই কিন্তু এস যুক্ত থাকে, আনকাউন্টেবল নাউনের পরে কিন্তু কখনোই এস যুক্ত হয় না। যেহেতু এটা এস যুক্ত হয়েছে এই শব্দের সাথে, তার মানে এটা আনকাউন্টেবল নাউন না, তার মানে এটা কি কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের পূর্বে কি ব্যবহৃত হবে? অবশ্যই সেখানে ফিউ ব্যবহৃত হবে, কারণ কাউন্টেবল নাউন মানে হচ্ছে কমন নাউন। আর কমন নাউনের ক্ষেত্রে ফিউ ব্যবহৃত হয়, কারণ ফিউ এর এফ দিয়ে হচ্ছে ফ্রেন্ড। ক্লিয়ার? এখন দেখো এখানে কি কি আছে। তামারা স্পিক্স ভেরি, এখানে যেটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে লিটল ব্যবহৃত হবে, কারণ এই রাশিয়ান যেটা ভাষা, এই রাশিয়ান দ্বারা কিন্তু রাশিয়াকে মানে প্রপারলি রাশিয়াকে বোঝাচ্ছে না, সেখানে কিন্তু রাশিয়ার যে ভাষাটা সেই ভাষাটাকে বোঝাচ্ছে। যদি দেশকে বোঝাতো তাহলে সেটা প্রপার নাউন হয়ে যেত, তাই না? তো এখানে যেহেতু ভাষাকে বোঝাচ্ছে, এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের পূর্বে লিটল বা অ্যা লিটল ব্যবহৃত হয়। তো এখানে কি ব্যবহার করব আমরা? এখানে আমরা এই যে এই বি নাম্বার অপশনটা ব্যবহার করব। তো তামারা স্পিক্স ভেরি লিটল রাশিয়ান বাট শি নোজ ড্যাশ ওয়ার্ডস, এ ফিউ ওয়ার্ডস। সে রাশিয়ান ভাষায় বেশি কথা বলে কিন্তু খুব স্বল্প সংখ্যক শব্দই সে জানে। আশা করি ক্লিয়ার। আজকের ক্লাসটিতে আর বেশি কিছু নিয়ে আলোচনা করব না, পরবর্তী ক্লাসে আমরা এই মেনির রুলস, মেনি কখন ব্যবহৃত হবে বা ফিউ এর পরিবর্তে মেনি কখন ব্যবহৃত হয়, ফিউ, লিটল এগুলো কখন ব্যবহৃত হয়, মাছ কখন ব্যবহৃত হয়, সেগুলো সম্পর্কে আমরা দেখবো পরবর্তী ক্লাসে। এতক্ষণ পাশে থেকে যেহেতু সম্পূর্ণ ক্লাসটি করেছো, তার মানে ক্লাসটি তোমার ভালো লেগেছে। যদি ক্লাসটি তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক এবং কমেন্ট করে তোমার মতামত জানাবে। আর হ্যাঁ, অবশ্যই তোমার বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও এই কাজটি করার সুযোগ করে দিবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে অবধি সুস্থ থাকো, ভালো থাকো, আর এসএসসির পাশে থেকে পড়াশোনাকে সহজ এবং আনন্দময় করে তোলো। আল্লাহ হাফেজ।